পুলিশ এমনভাবে গুলি করতেছিল তো মনে হচ্ছে যে আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে। আর চোখের মধ্যে হঠাৎ করে যখন গুলিটা করে আমি বুঝতে পারি নাই। তো আমার এই দিকেও অনেক গুলি লাগে। স্প্রিন্টার লাগার পরে যখন চোখের মধ্যে আমি হঠাৎ করে হাত দেওয়ার পরে ব্লাড দেখি। বাংলাদেশ আই হসপিটালে ডাক্তারকে দেখাতে গিয়েছি, আমার সাথে কোনো প্রেসক্রিপশন কিছু নিতে পারি নাই, কারণ ওগুলি দেখলো তখন ডিবি ধরে। চক্ষুবিজ্ঞানের ডাক্তাররা অতটা ছিল না, মানে আমাদের জন্য সহযোগী ছিল না। আমাদেরকে অপারেশন করাচ্ছে, তো এরকম একটা ইসের মধ্যে যখন সুই ঢুকায়, আমি যখন একটু শব্দ করি তখন সে আমার সাথে বাজে আচরণ করে। উনি বলছে যে কর্নিয়া লাগাইলে তখন আপনি কতটুকু দেখতে পাবেন, তখন আমরা বুঝতে পারবো, কিন্তু এখনই বলা যাচ্ছে না। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন প্রায় 2000, আহতের সংখ্যাও হাজার হাজার। সেই আহতের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লা। আজকে আমাদের সঙ্গে তিনি রয়েছেন, যিনি এখনো পর্যন্ত ক্ষত চিহ্ন নিয়ে জীবনযাপন করছেন, যার চোখের কর্নিয়া ফেলে দিতে হয়েছে। কেমন আছেন তিনি, কেমন জীবনযাপন করছেন তিনি, সে বিষয়ে জানবো। কেমন আছেন সুজন ভাই? আমি ভালো আছি, আশা করি বাংলাদেশের মানুষও এখন ভালো আছে। সেদিন ঘটেছিল কি আপনার সঙ্গে? সেদিন আমি জুম্মার নামাজ পড়ে, আমাদের দলীয় ওই দিনই প্রথম প্রোগ্রাম থ্রো করে, যেহেতু আগের প্রোগ্রামগুলি সাধারণ শিক্ষার্থীরা করতেছিল এবং বিভিন্ন ক্যাম্পাস এবং মহানগরে আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সরাসরি সম্পৃক্ত ছিল, বাট ওইটা কোনো ব্যানারের মাধ্যমে নয়। ওই দিনই আমাদের দল প্রথম প্রোগ্রাম ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও গিয়েছি। যাওয়ার পরে যখন একটা গল্লি থেকে বের হয়ে পুলিশের সামনে আমরা প্রতিরোধ গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাঁড়ালাম, তখনই হঠাৎ করে মানে এমনভাবে গলি থেকে যখন বের হয়েছি, ঠিক সামনেই পুলিশ এমনভাবে গুলি করতেছিল, তো মনে হচ্ছে যে আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে আছি। যদিও আমরা আসলে একটা যুদ্ধ বিধ্বস্ত সময়ই পার করেছি দীর্ঘ 15.5 বছর, এবং জুলাই বিপ্লব সেটা তার সমাপ্তিকাল। যেই সমাপ্তিকালের মধ্যে প্রায় 2000-এর অধিক শহীদ হয়েছে, প্রায় 80,000-এর অধিক, আমি যতটুকু ধারণা 80,000-এর অধিক আহত হয়েছে। আমার মতো এরকম 750 সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন দলের নেতাকর্মী চৌখে গুলিবিদ্ধ হয়েছে। অনেকে পঙ্গু, অনেকে এখনও হসপিটালে কাতরাচ্ছে, অনেকে জীবনযুদ্ধে এখনও জয়ী হতে পারেনি, হয়তো সে এই ত্যাগও করতে পারে। এই পরিস্থিতির মধ্যে জীবন পার করছে। আপনার আসলে আমরা জানি যে চোখে আঘাত এনেছে, চোখের পরিস্থিতি এখন কেমন? আমার চোখের মধ্যে হঠাৎ করে যখন গুলিটা করে আমি বুঝতে পারি নাই। তো আমার এই দিকেও অনেক গুলি লাগে। স্প্রিন্টার লাগার পরে যখন চোখের মধ্যে আমি হঠাৎ করে হাত দেওয়ার পরে ব্লাড দেখি। ব্লাড দেখার পরে আমার সাথে আরও নেতাকর্মী ছিল, তো তারা আবার আমার এই ছবিটা ইনস্ট্যান্ট তুলে রাখে, নয়তো আমি সেই চিহ্নটা রাখার সুযোগ ছিল না। তখনই আমি সরাসরি চক্ষুবিজ্ঞানে চলে যাই। যাওয়াটা খুব কষ্টকর ছিল ওই দিন, বলতে গেলে পুরো যুদ্ধবিধ্বস্ত দেশের মতো। চক্ষুবিজ্ঞানে যাই, চক্ষুবিজ্ঞানের ডাক্তাররা অতটা ছিল না, মানে আমাদের জন্য সহযোগী ছিল না। আমাদেরকে অপারেশন করাচ্ছে, তো এরকম একটা ইসের মধ্যে যখন সুই ঢুকায়, আমি যখন একটু শব্দ করি তখন সে আমার সাথে বাজে আচরণ করে। যদিও ডাক্তারটার নাম হয়তো আমার ওই প্রেসক্রিপশনের মধ্যে লেখা আছে। ওখান থেকে প্রাথমিক ইয়েতে আমার 3টা স্প্রিন্টার বের হয়, আর 2টা স্প্রিন্টার আমার 2 সাইডে চোখের বাহিরে চলে গেছে। ওখান থেকে যাই আমি ইসেতে লায়ন্স হসপিটালে, ওখান থেকে বের হয়ে আমি বাসায় চলে যাই। আমার একদিন পরে আসতে বলে, তারপরে আবার ইসেতে যাই, লায়ন্স হসপিটালে যাই। উনি দেখা সব কিছু করে আমাকে 7 দিনেরই দিচ্ছে। তারপরে আমি ওই সময় তো নেটের যথেষ্ট প্রবলেম, অনেক চেষ্টার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাতে সক্ষম হয়ে আমার এই পরিস্থিতি, তখন উনি ব্যবস্থা করে যায় বাংলাদেশ আই হসপিটালে এক ডাক্তারের মাধ্যমে। তো আমি যে বাংলাদেশ আই হসপিটালে ডাক্তারকে দেখাতে গিয়েছি, আমার সাথে কোনো প্রেসক্রিপশন কিছু নিতে পারি নাই, কারণ ওগুলি দেখলো তখন ডিবি ধরে। ওই হসপিটালের সামনে, ডাক্তারদের সামনে যাদের একটু সম্পৃক্ততা ছিল বিএনপি বা আমলিগ এনটি, সরকার বিরোধী, তাদের চেম্বারের সামনে ডিবি বসে থাকতো, কোনো রুগী আসতেছে কিনা, যদি আসে তাদেরকে গ্রেপ্তার করতো। অনেক ভয়ভীতি বা অনেক রিস্ক নিয়েও ডাক্তার দেখাই। তারপরে যখন দেখলো যে ফাইনালি অবস্থায় আমার চোখ বাংলাদেশে ওইরকম ভালো কোনো দিচ্ছে না, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের মাধ্যমে আমাকে বাহিরে চিকিৎসার জন্য ব্যবস্থা করে। এখন আপনার চোখের অবস্থা কি এবং এটা সারতে আসলে কতদিন লাগবে এবং কি কি দরকার হবে এবং টাকার পরিমাণে যদি বলি কত টাকা খরচ হয়েছে? টাকার পরিমাণে এই পর্যন্ত আমি 3বার থাইল্যান্ড গিয়েছি। প্রথমবারে গিয়ে আমি ডিটেলস দেখে আসে, তারপরে আমার অপারেশনের ডেট দেয়, তারপর আবার গেছি, যাওয়ার পর আমার অপারেশন হয়। ওই অপারেশনে প্রায় আমার 14 লাখ টাকার মতো খরচ গেছে। প্রথমটায় আছে টোটাল মিলে আমার 18 লাখ টাকার মতো এই পর্যন্ত খরচ গেছে। প্রথমটায় ওনারা আমার চোখের ভিতরে তো পুরো কর্নিয়া এবং রেটিনা দুইটারই ছিদ্র করে দুইটা স্পিনটা দুই সাইডে, এখন ওটা কখনো বের করা যাবে না। আর ভিতরে যে রিপেয়ার করছে, রিপেয়ারটা পুরোপুরি সম্ভব না, ডাক্তার এটা বলছে যে কতটুকু হয় জানি না, আপনার এটা আমরা সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছি। তো ভিতরে একটা লিকুইড দিছি, সিলিকন লিকুইড, ওটা ভিতরে আছে। এই ফেব্রুয়ারিতে আমার ওইটার লিকুইডটা বের করবে, করার পরে আর এই যে অপারেশনটা হয়েছে ওই অপারেশনে আমার কর্নিয়াটা ফালাই দিছে। এখন ফেব্রুয়ারিতে ওই লিকুইডটা ফালানোর পরে আবার 3 মাস পরে আমার ওই কর্নিয়াটা লাগাবে। তখন উনি বলছে যে কর্নিয়া লাগাইলে তখন আপনি কতটুকু দেখতে পাবেন, তখন আমরা বুঝতে পারবো, কিন্তু এখনই বলা যাচ্ছে না। কিন্তু এখন আমি এই জায়গাতে আমার এই বাম চোখে দেখতে পাই না। অর্থাৎ এখন আপনি বাম চোখে দেখতে পাচ্ছেন না এবং ভবিষ্যতে দেখতে পাবেন কিনা বা কতটুকু দেখতে পাবেন কতটুকু পাবে এটা ডাক্তারও কনফার্ম করতে পারে নাই। তো এরকম আসলে অনেকেই হইছে, তো অনেকেই। একটা জিনিস সান্ত্বনা নেই যে একটা স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারছি, 20 কোটি মানুষ শান্তিতে আছে, এবং আমিও হয়তো আমার নামও এখন থাকতো মৃত সুজন মোল্লা, আমার নামও হয়তো কালো ব্যানার হইতো, বাট আমার পরিবার আমাকে হারাইতো, আমার দল হারাইতো, বেঁচে আছেন এবং এটা বেঁচে আছি, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া। মানে বর্তমানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা কোনো ধরনের সহায়তা পাচ্ছেন কিনা চিকিৎসা সেবায়? এখন আসলে আমাদের ছাত্রদের আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তো এই আন্দোলনে যারা আহত হয়েছে, আমি জানি না কার চিকিৎসার ব্যবস্থা করতেছে, কার আহত নিহতদের ব্যবস্থা করেছে আর্থিকভাবে। আমি এখন পর্যন্ত আমি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 5 জন গুলিবিদ্ধ হয়েছে, এর মধ্যে আমার সাথেই করে 4 জন। এই 4 জন এবং আমি একটা দায়িত্বশীল জায়গায় থাকার পরও বিন্দুমাত্র কোনোদিন আমাদের খোঁজখবর নেয় নাই। যারা বিভিন্ন সময় শুনি মিডিয়ার মাধ্যমে, তারা বলে যে ইন্টেরিয়ম সরকারের এই কি ছাত্র উপদেষ্টা কারা, তারা নাকি বিভিন্ন জায়গায় এই নিচ্ছে, কিন্তু আমার কাছে কোনোদিন কলও আসে নাই। সহযোগিতা তো পরের কথা, আমার তো আসে নাই, ওই ছোটো ভাইদের কাছেও কখনো আসে নাই। এমন অবস্থায় আপনি আসলে তাদের কাছ থেকে সহযোগিতার কথা এখনো বলবেন কিনা? সহযোগিতা আমি কেন, প্রতিটা আহত সাধারণ শিক্ষার্থী বা জনগণই এটা আশা করে, যেহেতু তাদের একটা ফান্ড তৈরি করেছে, কিন্তু সেই ফান্ড কোথায় যাচ্ছে সেটা তারা ভালো বলতে পারবে, আমি বলতে পারি না। যে আমার নিজের খোঁজ নেয় নাই, ওই 4টা ছোটো ভাইরা, অন্য তো আরও অনেকে আহত হয়েছে, বাট এই 4 জন হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে।